হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা এনার্জি, পাওয়ার সিগন্যাল এগুলো আমরা দেখছি। এছাড়াও আমরা গত ক্লাসে আলোচনা করছি কি নিয়ে, ওই যে পিরিয়ডিসিটি চেক নিয়ে, চেকিং পিরিয়ডিসিটি, দুইটা মেথড দেখছি। আর আজকে আমরা দেখছি এনার্জি এন্ড পাওয়ার সিগন্যাল। তো আজকে একটা নিউ টপিক আমরা শুরু করব, সেটা হলো ক্লাসিফিকেশন অফ সিগন্যালস, ক্লাসিফিকেশন অফ সিগন্যালস সিস্টেমস। মোটামুটি আমরা এখন সিগন্যালগুলো দেখলাম, বিভিন্ন প্রকারের সিগন্যাল দেখছি, সিগন্যালের ক্লাসিফিকেশন দেখছি, সিগন্যালের এডিশন, সাবট্রাকশন এগুলো দেখছি। তারপরে একটা সিগন্যালের পিরিয়ডিসিটি দেখছি। তারপরে সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখছি কিভাবে এনার্জি পাওয়ার ক্যালকুলেট করে। এখন আমরা সিস্টেম পড়ব। এই কোর্সের নাম সিগন্যালস অ্যান্ড সিস্টেম, হ্যাঁ, কন্টিনিউয়াস সিগন্যালস অ্যান্ড লিনিয়ার সিস্টেমস। আমরা এখন সিস্টেম নিয়ে পড়ব। তো একটা সিস্টেমকে, যে কোনো সিস্টেমকে আমরা কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। এর মধ্যে একটা হলো লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার সিস্টেম, এটা এক ধরনের সিস্টেম। আবার সিস্টেমকে ক্লাসিফাই করতে পারি আরো দুই ভাবে, সেটা হলো টাইম ভ্যারিয়েন্ট অ্যান্ড টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আবার সিস্টেমকে ক্লাসিফাই করতে পারি লিনিয়ার টাইম ভ্যারিয়েন্ট অ্যান্ড লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আবার সিস্টেমকে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক দুই টাইপে ক্লাসিফাই করা যায়। কজাল অ্যান্ড নন কজাল সিস্টেমে ক্লাসিফাই করা যায়। ইনভার্টিবল, নন ইনভার্টিবল সিস্টেম হিসেবে আবার ক্লাসিফাই করা যায়। এবং আরেক ধরনের ক্লাসিফিকেশন করা যায়, সেটা স্টেবল এন্ড আনস্টেবল সিস্টেম। ঠিক আছে? তো এই কয়েক ধরনের আমাদের ক্লাসিফিকেশন আছে। ও তার আগে একটা টপিক আমি এখানে মিস করে গেছিলাম তোমাদের এখানে, সেটা হল রিয়েল এন্ড ইমাজিনারি সিগন্যাল। সিগন্যালের মধ্যে আবার দুই ধরনের সিগন্যাল আছে। এক ধরনের সিগন্যালকে বলা হয় রিয়েল সিগন্যাল, আর এক ধরনের সিগন্যালকে বলা হয় ইমাজিনারি সিগন্যাল। তাহলে প্রথমে দেখি রিয়েল সিগন্যাল কি। A signal is said to be real when it satisfies the condition xt is equal to x conjugate of t। ঠিক আছে, কমপ্লেক্স কনজুগেট, অর্থাৎ কোন সিগন্যালকে যদি আমরা এর কমপ্লেক্স কনজুগেট সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে বলতে পারি সেই সিগন্যালকে বলা হয় রিয়েল সিগন্যাল। যেমন ধরো x অফ টি যদি হয় cos ওমেগা নট টি, x কনজুগেট অফ টি যদি হয় cos ওমেগা নট টি, তাহলে আমরা বলতে পারি x অফ টি ইজ ইকুয়াল টু এটি হলে x conjugate of t equal to 80. A signal is said to be imaginary when it satisfies the condition যেমন x of t is equal to I bt, কনজুগেট করলে হয় আমাদের মাইনাস I bt। অর্থাৎ, আচ্ছা, তাত্ত্বিক আলোচনা না করে সহজ ভাষায় বুঝাই। যে সিগন্যালের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সিগন্যালের ক্ষেত্রে, যে সিগন্যালের ক্ষেত্রে আমাদের মেইন সিগন্যাল এবং এর কনজুগেট করলে আমাদের সেম একই জিনিস পাওয়া যায়, সেই ধরনের সিগন্যালকে বলা হয় আমাদের রিয়েল সিগন্যাল। যেমন cos ওমেগা টি, cos ওমেগা নট টি, এটা কারণ cos ওমেগা নট টি এটা একটা রিয়েল সিগন্যাল, এখানে ইমাজিনারি কোনো পোরশন নাই। ঠিক আছে, এখানে ইমাজিনারি কোনো পোরশন নাই, অর্থাৎ এটাকে আমরা সেম একই সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি। আবার এই ক্ষেত্রে যেমন ধরো এখানে একটা আই ইমাজিনারি পোরশন আছে, তো এটাকে যদি আমি কনজুগেট করি তাহলে আই স্কয়ার ইকুয়াল টু -1, এখানে একটা -1 আসতেছে। ঠিক আছে, -1 আসতেছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি মাইনাস কনজুগেট অফ টি সমান সমান, এটাকে আমরা বলতে পারি আই বি টি সমান সমান এক্স অফ টি। তো এই সিগন্যালটা হলো আমাদের ইমাজিনারি সিগন্যাল। For real signal, imaginary part must be 0. For a real signal, imaginary part must be 0. For imaginary signal, real part must be 0. যে কোনো একটা রিয়েল সিগন্যালের ক্ষেত্রে এর ইমাজিনারি পার্ট আমাদের 0 হয়, যে কোনো একটা ইমাজিনারি সিগন্যাল ক্ষেত্রে এর রিয়েল পার্ট আমাদের 0 হয়। যেমন ধরো x অফ টি যদি হয় e টু দি পাওয়ার j ওমেগা নট টি, এই সিগন্যালকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি cos ওমেগা নট টি প্লাস j sin ওমেগা নট টি। এক্সপোনেনশিয়াল টার্মকে আমাদের cos এবং sin সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যে কোনো এক্সপোনেনশিয়াল টার্মকে cos এবং sin সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আবার যদি হয় e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা নট টি, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি আমরা cos ওমেগা নট টি মাইনাস j sin ওমেগা নট টি। ঠিক আছে, এইভাবে। এখন these two are complex signal having real and imaginary part. These two signal may be real or imaginary depend on its angle value. If t is equal to 0, then sin theta is equal to 0. And then the signal will be real, but by cancelling cos part by modifying angle we can get imaginary signal. আচ্ছা,
দেখো যে কোনো ধরনের আমাদের এক্সপোনেনশিয়াল টার্মকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কজ এবং সাইন সিগন্যাল দিয়ে, ঠিক আছে? তো এইখানে আমাদের যদি রিয়েল সিগন্যাল হয়, এক্স অফ টি যদি রিয়েল সিগন্যাল হয়, তাহলে অবশ্যই তার ইমাজিনারি পার্টটা 0 হয়ে যাবে। ইমাজিনারি পার্টটা 0 হবে কখন? যখন সাইন 0 ডিগ্রি হবে। সাইন 0 ডিগ্রি মানে তো 0, তাই না? তো সাইন 0 ডিগ্রি ছাড়া তো এই পার্টটা 0 হবে না। সাইন 0 ডিগ্রি হওয়ার জন্য কি হইতে হবে? টি ইজ ইকুয়াল টু 0 হইতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে অ্যাঙ্গেলটা যদি টি ইজ ইকুয়াল টু 0 হয়, তখন দেখা যাবে যে এই সিগন্যালটা রিয়েল হবে। আবার এই সিগন্যালের ক্ষেত্রে যদি কস পার্টটাকে 0 করতে হয়, তাহলে কি কস 90 ডিগ্রি হইতে হবে, ঠিক না? সুতরাং এখানে এমন একটা ভ্যালু হইতে হবে অ্যাঙ্গেলের, যে ভ্যালুর কারণে আমাদের কস পার্টটা 0 হয়। হ্যালো, হ্যাঁ বলো। তার মানে এখানে কি স্যার যে কোনো একটা 0 হবে নাকি স্যার শুধু না না না, ইমাজিনারি যেটা সেটা? যদি আমরা বলি একটা রিয়েল সিগন্যাল, এটা তো একটা জেনারেল ফর্ম, এটা একটা জেনারেল ফর্ম। যে কোনো এক্সপোনেনশিয়াল সিগন্যালকেই আমরা সাইন সিগন্যাল এবং কস সিগন্যালে রিপ্রেজেন্ট করতে পারি। এটা বলা হয় ইউলার ফর্মুলা, ঠিক আছে? এটা ম্যাথমেটিক্সে ইউলার ফর্মুলা। যে কোনো এক্সপোনেনশিয়াল টার্মকে সাইন সিগন্যাল এবং কস সিগন্যালে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ ই অফ থিটা টি, ই অফ জে থিটা সমান সমান আমরা বলতে পারি কস থিটা প্লাস জে সাইন থিটা, প্লাস মাইনাস জে সাইন থিটা, ঠিক আছে? ই অফ প্লাস মাইনাস জে থিটা সমান সমান বলতে পারি কস থিটা প্লাস প্লাস মাইনাস সাইন থিটা, জে সাইন থিটা। এটা হলো ইউলার ফর্মুলা। তো এখানে প্লাসের জন্য এখানে প্লাস, এখানে মাইনাসের জন্য এখানে মাইনাস আসছে, ঠিক আছে? তো এই ফর্মুলা অনুযায়ী আমরা দেখতেছি যে কোনো সিগন্যালকে, যে কোনো সিগন্যালের দুইটা অংশ থাকে, একটা হলো রিয়েল পোর্শন, একটা ইমাজিনারি পোর্শন, ঠিক আছে? যে কোনো সিগন্যালের। এখন পিওর যেটা রিয়েল সিগন্যাল, পিওর রিয়েল সিগন্যালের ইমাজিনারি পার্টটা 0 হয়, ঠিক আছে? আবার ধরা পিওর ইমাজিনারি সিগন্যালের রিয়েল পার্টটা আমাদের 0 হয়, ঠিক আছে? অর্থাৎ যেটা আমাদের ইমাজিনারি সিগন্যাল সেটা রিয়েল পার্টটা আমাদের 0 হবে, যেটা আমাদের রিয়েল সিগন্যাল সেটা ইমাজিনারি পার্টটা আমাদের 0 হবে। অর্থাৎ এই সিগন্যালটাকে যদি আমাদের রিয়েল হইতে হয়, অবশ্যই তার ইমাজিনারি পার্টটা 0 হইতে হবে। আবার এই সিগন্যালটাকে যদি আমাদের ইমাজিনারি হইতে হয়, অবশ্যই তার রিয়েল পার্টটা আমাদের 0 হইতে হবে। আর ইমাজিনারি পার্টটা 0 হবে কখন? যখন সাইন থিটা 0 হবে। আর রিয়েল পার্টটা 0 হবে কখন? যখন সাইন থিটা, থিটার মান হবে 90 ডিগ্রি, ঠিক আছে? থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন। তো এই কথাটা এখানে বলছে যে যে কোনো সিগন্যালের আমাদের রিয়েল সিগন্যালে ইমাজিনারি পার্ট 0 হয়, ইমাজিনারি সিগন্যালে রিয়েল পার্টটা 0 হয়। আবার এখানে এক উপরে एग्जांपल দিয়েছে, এখানে বলছে যে যদি আমাদের সাইন থিটার পোরশনটা 0 হয় তাহলে সিগন্যালটা রিয়েল, যদি এখানে কস থিটা পোরশনটা 0 হয় তাহলে সিগন্যালটা হলো ইমাজিনারি, ঠিক আছে? এই বলছে, এটা বলছে যে থিটার মানের উপর ডিপেন্ড করে আমাদের সিগন্যালটা রিয়েল বা ইমাজিনারি হইতেছে। ওকে ওকে, তাহলে আমরা যেটা পড়াইতেছিলাম এটা আগের প্রিভিয়াস টপিক, যেটা আমরা একটু মিস করে গেছিলাম, ওখানে নোট করার সময় এটা আমার খেয়াল ছিল না। আচ্ছা, এখন ক্লাসিফিকেশন অফ সিস্টেম আমরা যেটা দেখতেছিলাম, আমরা যে কোনো একটা সিস্টেমকে 1 2 3 4 5 6 7 এই 7 ধরনের ক্লাসিফাই সিস্টেমে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। এর মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো লিনিয়ার এন্ড নন লিনিয়ার সিস্টেম। এখন লিনিয়ার সিস্টেম কি, নন লিনিয়ার সিস্টেম কি, এটা তো আমাদের একটু ডিপলি বুঝতে হবে, ঠিক আছে? যে কোনো একটা সিস্টেম, এ সিস্টেম ইজ সেড টু বি লিনিয়ার। যে কোনো একটা সিস্টেম লিনিয়ার হবে তখনই যখন ইফ ইট স্যাটিসফাইজ দ্য সুপারপজিশন প্রিন্সিপাল। যদি কোনো সিস্টেম সুপারপজিশন প্রিন্সিপালকে মেইনটেইন করে তাহলে বলতে পারি সেই সিস্টেমটা হলো লিনিয়ার। এখন প্রশ্ন হলো সুপারপজিশন সিস্টেম মেইনটেইন করার মানে কি, তাই না? মনে করো আমাদের দুইটা সিগন্যাল আছে, একটা সিগন্যালের ধরো একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা কি একটা সিস্টেম? সিস্টেম মানে কি? এর ভিতরে যে কোনো কিছু ঘটতে পারে, তাই না? ধরো এটা একটা সিস্টেম, এর ভিতরে যে কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন হইতে পারে। যে কোনো ইনপুট দিব আমরা, এই ইনপুট অনুযায়ী এখানে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করে সে আউটপুট দিবে, ঠিক আছে? অর্থাৎ সিগন্যালের মধ্যে একটা অপারেশন হয়, এডিশন, সাম, সাবট্রাকশন, যাই হোক কোনো একটা কিছু করে আমাদের এখানে আউটপুট দিবে সে। মনে করি এর ইনপুট হলো x1t এবং আরেকটা হলো x2t এবং আউটপুট হলো y1t এবং আউটপুট হলো y2t। এই হলো একটা সিস্টেমের ইনপুট এবং আউটপুট। তাহলে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল জিনিসটা কি? সুপারপজিশন প্রিন্সিপাল জিনিসটা হলো যে ফর লিনিয়ারিটির জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের ইনপুট যেরকম দিব আমাদের সেই অনুযায়ী কিন্তু আমাদের আউটপুট হবে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য আমরা ইন্ডিভিজুয়াল আউটপুট পাবো। এখানে খেয়াল করে দেখো,
যে এই যে মনে করো x1t একটা ইনপুট, ইন্ডিভিজুয়াল ইনপুট, এর সাথে আমি a1 মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। আবার x2t একটা ইন্ডিভিজুয়াল ইনপুট, এর সাথে a2 মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে আমি এক সিস্টেমের মধ্যে ঢুকাই দিলাম, ঠিক আছে। তো সিস্টেমের মধ্যে ঢুকাই দেওয়ার পরে সিস্টেম থেকে যে আউটপুটটা বের হচ্ছে, এই আউটপুটটা যে কি হচ্ছে, অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখো, যদি কোনো একটা সিগন্যালের সাথে আমি a1 এবং আরেকটা সিগন্যালের সাথে a2 মাল্টিপ্লাই করে সিস্টেমে ঢুকাই দেই, ঢুকাই দেওয়ার পরে যে আউটপুটটা পাবো, ঠিক আছে, এইটা না করে যদি আমি প্রত্যেকটা সিগন্যালকে আলাদা আলাদা ভাবে সিস্টেমে ঢুকাইতাম, তাহলে যে আউটপুটটা পাইতাম ওই দুইটা আউটপুট পরস্পর সমান হবে। সহজ ভাষায় বোঝাই, মনে করো এইখানে খেয়াল করে দেখো, মনে করো আমি x1t কে আমি সিস্টেমে ঢুকাই দিছি, x1t কে সিস্টেমে ঢুকাই দিলে সে কি করছে, সিস্টেমটা কি করছে, x1t কে সিস্টেমে ঢুকাই দেওয়ার পর সিস্টেমটার সাথে কি করছে, আমাদের a1 কে মাল্টিপ্লাই করছে, এবং এরপরে আমাদের কি করছে, আমাদের x2t কে সিস্টেমে ঢুকাইছি, ঢুকানোর পরে সে a2 কে মাল্টিপ্লাই করছে, ঠিক আছে, আউটপুটের সাথে a2 কে মাল্টিপ্লাই করছে। সহজ ভাষায় বুঝাই দেই, এক সেকেন্ড। আচ্ছা, সহজ ভাষায় হইলো, ধরো কোন একটা সিস্টেমের মধ্যে যে কোনো একটা ইনপুট আমি ঢুকাইলে একটা আউটপুট পাবো, ঠিক আছে। তারপরে যেমন ধরো কিছুক্ষণ পরে আমি আরেকটা ইনপুট ঢুকাইলাম, তাহলে আরেকটা আউটপুট পাবো, তাই না? এখন ধরো আমি কি করলাম, দুইটা আলাদা আলাদা ভাবে দুইটা ইনপুট না ঢুকায়, ধরো দুইটা ইনপুটকে একসাথে মিশিয়ে আমি ঢুকাই দিলাম, হ্যাঁ জুস করে ঢুকাই দিলাম, ঠিক আছে। ধরো প্রথমে আমি কলার জুস দিলাম, আউটপুট পেলাম কলার জুস, তারপরে আমি কি পেলাম, তরমুজ দিলাম, আউটপুট পেলাম তরমুজের জুস। এখন কি করলাম, কলা আর তরমুজ একসাথে ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে আমি আউটপুট পাইলাম কি, কলা আর তরমুজের জুস, তাই না? এখন খেয়াল করে দেখো, প্রথমে আমি কি ঢুকাইছিলাম, কলার জুস ঢুকাইছিলাম, কলা ঢুকায় আউটপুট পাইলাম কলার জুস, তরমুজ ঢুকাইছিলাম, আউটপুট পেলাম তরমুজের জুস। এখন দুইটা জুস যদি তুমি একত্র করে ফেলাই দেই, তাহলে কি কলা আর তরমুজের জুসে মিক্সড হয়ে গেল না? হ্যাঁ স্যার, দুইটা একসাথে হয়ে যাবে স্যার, একসাথে হয়ে গেল। এখন এই কাজটা না করে আমি কি করলাম, কলা আর তরমুজ একসাথে করে ফেললাম, জুস একসাথে করলাম না, আগে ইনপুটটা একসাথে করে ফেললাম, কলা আর তরমুজ একসাথে করে আমি ব্লেন্ডারে ঢুকাই দিলাম, হইলে কি হবে, কলা আর তরমুজের মিক্সড হয়ে গেল, মিক্সড হয়ে আউটপুট আসলো। এখন প্রথম আউটপুট আর দ্বিতীয় আউটপুটের মধ্যে কোনো পার্থক্য আছে না স্যার? কলাটাকে আলাদা করে ব্লেন্ড করে রাইখে, তরমুজটাকে আলাদা করে ব্লেন্ড করে রেখে মিক্সড করলাম, যে আউটপুট আসলো, কলা আর তরমুজ একসাথে মিশিয়ে দিয়ে ব্লেন্ড করলে একই আউটপুট আসবে। মানে স্যার কম্বাইন্ড সিগন্যাল আর ইন্ডিভিজুয়াল সিগন্যাল ইকুয়াল হবে। এই জিনিসটাই হলো লিনিয়ার সিস্টেম। যে কোনো একটা লিনিয়ার সিস্টেম আমাদের ইন্ডিভিজুয়ালি যে আউটপুট দেয়, ওইটাকে একত্র করলে যে ফলটা পাই, এগুলো একত্র করে আমাদের ইনপুটে দিলে একই ফল আসে। এই ধরনের সিস্টেমকে বলা হয় লিনিয়ার সিস্টেম। অর্থাৎ এটা সুপারপজিশন প্রিন্সিপাল ফলো করে। সুপারপজিশন প্রিন্সিপালটা আমাদের কি ছিল, প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা আলাদা আউটপুট আসতো, তারপরে সবগুলোরে যোগ করে দিতাম, তাই না? এটা তো ছিল সুপারপজিশন প্রিন্সিপালটা। প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা আলাদা আউটপুট ছিল, তারপরে সবগুলো আউটপুট যোগ করে দিলে আমরা কম্বাইন্ড আউটপুট পাইতাম। এটাই ছিল সুপারপজিশন। এখানেও ঠিক সেম জিনিসটাই হয়েছে, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি এখানে যে জিনিসটা বুঝাইতাছে সেটা হলো যে এইখানে আমি ইন্ডিভিজুয়ালি দিছি সিস্টেমে টি ট্রান্সপোজ অফ x1t, এটা হলো ট্রান্সপোজ অর্থাৎ সিস্টেমের আউটপুট, ঠিক আছে। ট্রান্সপোজ অফ x1t এর সাথে আমি a1 মাল্টিপ্লাই করলাম, ট্রান্সপোজ অফ x2t এর সাথে a2 মাল্টিপ্লাই করলাম, তাহলে যে জিনিসটা হবে আমাদের ইনপুটের মধ্যেই মাল্টিপ্লাই করে সিস্টেমে ঢুকাই দিলে একই জিনিস হবে, ঠিক আছে। ইনপুটের মধ্যেই মাল্টিপ্লিকেশন করে আমি সিস্টেমে ঢুকাই দিলাম, তাহলে যে ফলটা আসবে আলাদা আলাদা করে সিস্টেমে ঢুকায় মাল্টিপ্লাই করলে তারপর যোগ করে দিলে একই ফল আসে। এই জিনিসটা বলা হয়েছে
transforms of combined signal must be equal into addition of transform of individual signal. এই জিনিসটাই হলো লিনিয়ার সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমটা এই জিনিসটা মেইনটেইন করে সেই সিস্টেমটাকে বলা হয় লিনিয়ার সিস্টেম, আর যে এই জিনিসটা মেইনটেইন করে না সেটাকে বলা হয় নন লিনিয়ার সিস্টেম। এখানে ফর এক্সাম্পল হিসেবে আমি বলছি ট্রান্সফর্মস অফ, আচ্ছা y অফ t ইজ ইকুয়াল টু x স্কয়ার t, এটা একটা ধরো সিস্টেম, অর্থাৎ কোন সিস্টেমে t ঢুকাই দিলে সে এটাকে স্কয়ার করে ফেলায়। ধর এমন একটা সিস্টেম ডিজাইন করছি যেখানে ইনপুট দিলে তার কাজ হলো ইনপুটটা স্কয়ার করে ফেলা, ঠিক আছে? এটাই হলো সিস্টেমটা y অফ t ইজ ইকুয়াল টু x স্কয়ার t। তো আমরা প্রথমে কি করলাম, x1 t রে ঢুকাইলাম আলাদা আলাদা করে। তাহলে x1 t কে যদি সিস্টেমে ঢুকাই দেই তাহলে কি হয়, আমাদের x1 স্কয়ার t বানাই দিবে স্কয়ার করে। x2 কে সিস্টেমে ঢুকাই দিলে কি হবে, সে স্কয়ার করে x2 স্কয়ার t বানাই দিবে, ঠিক আছে? এখন কি করলাম তাহলে মানে বর্গ করে দিবে। হ্যাঁ 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 স্যার এখানে স্যার x1 কিউ স্কয়ার করলো তারপর x2 কিউ স্কয়ার করলো কিসের জন্য? কারণ হলো লিনিয়ার সিস্টেম বোঝাতে গেলে তো আমাদের একাধিক ইনপুট দিতে হবে, একাধিক ইনপুট না দিলে আমি লিনিয়ার হ্যাঁ জি স্যার, এই জন্য স্যার স্কয়ার দেয়া। তাহলে x1 বানাইলাম, একটা x2 বানাইলাম, দুইটা ইনপুট বানাইলাম। এটা তো একটা সিস্টেম, এটাতে ইন জেনারেল ফর্ম। এটা এখানে t এর মধ্যে যা ঢোকামু আমি সেটারই সে স্কয়ার করে দিব। এই ফাংশনের কি কয় কেরে, এই ফাংশনে কি ভেরিয়েবল কি, এই ফাংশনে ভেরিয়েবল হলো t, তাই না? টি হলো যেমন ধরো এটা একটা ব্লেন্ডার, ধরো এটা একটা ব্লেন্ডারের ভেরিয়েবল কি, ব্লেন্ডারের ভেরিয়েবল হলো যে ধরো টি কি, টি ইকুয়াল টু কলা হইতে পারে, টি ইকুয়াল টু তরমুজ হইতে পারে, টি ইকুয়াল টু আনারস হইতে পারে, তাই না? ধরো একটা ব্লেন্ডারের ভেরিয়েবল হলো আমাদের টি, তাই না? ধরো এর একটা ফাংশন, এই ফাংশনের ভেরিয়েবল টি, এর কাজটা কি, টি এর মধ্যে যা ঢুকামু সেটারই সে স্কয়ার করে দিবে। এটা হলো এই ফাংশনের কাজ। তো আমি টি এর ভিতরে কি ঢুকাইলাম, আমি y অফ টি এর জায়গায় ঢুকাইলাম x1 t, ঠিক আছে? তাহলে সে স্কয়ার করে দিল। আমি ঢুকাইলাম x2 t, তাহলে সে কি স্কয়ার করে দিল, ঠিক আছে? দুইটা ইনপুট। এখন এগুলো ইন্ডিভিজুয়াল রেসপন্স দেখলাম, তাহলে এই দুইটাকে ইন্ডিভিজুয়ালি যোগ করি। তো এটা এবং এটা আমি কি করলাম, এই ট্রান্সপোজ দুইটাকে সাথে a1 এবং a2 মাল্টিপ্লাই করে যোগ করে দিলাম। যেহেতু ট্রান্সফর্মস অফ x1 t ইকুয়াল টু x1 স্কয়ার t, ট্রান্সফর্ম অফ x2 t ইকুয়াল টু x2 স্কয়ার t, সুতরাং মান বসাই দিলে a1 x1 স্কয়ার t প্লাস a2 x2 স্কয়ার t। এখন এটা হলো ইন্ডিভিজুয়াল রেসপন্স। এখন আমি কি বের করব, এখন কম্বাইন্ড রেসপন্স বের করব, কমন রেসপন্স। অর্থাৎ আমি আলাদা আলাদা ইনপুট না দিয়ে আমি ইনপুটকে যোগ করে তারপরে সিস্টেমে ঢুকাই দিব। আলাদা আলাদা ইনপুটকে সিস্টেমে ঢুকায় তারপরে যোগ না করে এখন আমি যে কাজটা করব, আগেই আমি এখন সিস্টেমে ঢুকাই দিব যোগ করে, মানে ইনপুটগুলোকে একত্র করে সিস্টেমে ঢুকাই দিব। তাহলে একত্র করে সিস্টেমে ঢুকাই দিলে কি হবে, একত্র করলে কি হয়, a1 x1 স্কয়ার, a1 x1 t, এই যে a1 x1 t হবে। আরেকটা কি হবে, a2 x2 t, আগেই আমি গুণ করে দিলাম। a1 এবং a2 কি করলাম, ইনপুটের সাথে আগেই গুণ করে দিলাম, ঠিক আছে? গুণ করে দিয়ে এই সিস্টেম ধরে ঢুকাই দিলাম, টি তে বুঝাইলাম সিস্টেম ধরে ঢুকাই দিছি, ঠিক আছে? এটা ট্রান্সফর্মস অফ a1 x1 t প্লাস a2 x2 of t। তো ঢুকাই দিলাম, দুইটা ঢুকাই দিলে আমাদের কি রেজাল্ট আসবে, এর কাজটা কি, ফাংশনের কাজটা হলো সবটিকে ধরে স্কয়ার করে দেওয়া, তাই না? তা সে কি করবে, এই টোটাল দ্বারা এখন ধরে স্কয়ার করে দিবে। এর আগে আমি x1 রে ঢুকাইছি, x1 t রে ঢুকাইছি, সেটার স্কয়ার করছে। এখন x1 t না ঢুকাই আমি সম্পূর্ণটা ঢুকাইছি, তাহলে কি সম্পূর্ণটা সে স্কয়ার করে দিবে না? স্যার সম্পূর্ণটা করবে, এখন সম্পূর্ণটা একটা করে করবে না। হ্যাঁ সম্পূর্ণ, তাহলে কি এটা হোল স্কয়ার বানাই দিল, তাহলে এটাকে কি হোল স্কয়ার বানাই দিল। এন্ড হোল স্কয়ার যদি বানাই, হোল স্কয়ার বানালে কি হবে, a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ারের ফর্মুলা পড়বে, এর সূত্র পড়বে, তাই না? তাহলে এই ফর্মুলা আর এই জিনিসটা কি সমান হয়, যে এটা সমান হবে না। যেহেতু এই জিনিসটা আর এই জিনিসটা সমান হবে না, সুতরাং আমরা বলতে পারি এই সিস্টেমটা লিনিয়ার না, নন লিনিয়ার সিস্টেম। ক্লিয়ার? বুঝছি। যেহেতু এই দুটো সমান না, এটা হলো কমন রেসপন্স আর ইন্ডিভিজুয়াল রেসপন্স, দুইটা যেহেতু সমান না, আমরা বলতে পারি সো ইট ইজ ভায়োলেটিং সুপারপজিশন প্রিন্সিপাল, সো ইট ইজ নন লিনিয়ার সিস্টেম। সুতরাং এটা নন লিনিয়ার সিস্টেম। এটা একটা সিস্টেম গেল। আরেকটা एग्जांपल দেখি। মনে করো একটা ফাংশন আছে y of t = x of t, অর্থাৎ y এ যা ঢুকামু তাই x এ থেকে যাবে, ঠিক আছে? কোনো ধরনের পরিবর্তন স্কয়ার মেস্কয়ার কিছুই করে না। তাহলে কি, প্রথমে আমি ইন্ডিভিজুয়ালি ঢুকাইলাম, x1 t রে ঢুকাইলাম, তাহলে কি পাইলাম, x1 t পাইলাম। তা x2 t রে ঢুকাইলাম, x2 t পাইলাম, কারণ যেহেতু কোনো চেঞ্জ সে করে না, ঠিক আছে? স্কয়ার কিছুই করে না।
যা ঢুকাইতেছি তাই পাইতাছি। তাহলে তার ইন্ডিভিজুয়াল রেসপন্স কি পাইতাছি? ইন্ডিভিজুয়াল রেসপন্স হলো এই ট্রান্সপোজের সাথে এই ট্রান্সফর্মের সাথে a1 গুণ করলাম, এই ট্রান্সফর্মের সাথে a2 গুণ করলাম, করার পরে আসলো a1 x1t প্লাস a2 x2t। এখন কমন রেসপন্স কি? এখন এই দুইটারে আলাদা আলাদা ভাবে, এই দুইটারে আলাদা একত্র কর্ম, এখন একত্র করে গুণ করে একত্র করে সিস্টেমে ঢুকামো। এই যে গুণ করে স্যার এখানে কমন হচ্ছে টি। হ্যাঁ হ্যাঁ কি বললা? স্যার এখানে স্যার কমন নিতে হবে, কোনটাই? মানে এই যে এই দুইটার ভিতর থেকে a1 x1t প্লাস হচ্ছে a2 x2t যেটা। কমন নিব কেন? এটা কমন রেসপন্স, একটা ইন্ডিভিজুয়াল রেসপন্স আর একটা অকমন রেসপন্স বা ওভারঅল রেসপন্স বলতে পারো আর কি, টোটাল রেসপন্স যারে বলে। জি স্যার, হ্যাঁ ঠিক আছে, টোটাল রেসপন্স বলতে পারো। তো টোটাল রেসপন্স কি হবে বা কমন রেসপন্স যেটা বললাম সেটা হলো এই দুইটাকে ইনপুটকে আমি কি করলাম, একত্র করলাম, x1 t এর সাথে a1 গুণ করলাম প্লাস x2 t এর সাথে a2 গুণ করলাম, কইরা সবগুলোর এখন সিস্টেমে ঢুকাই দিলাম। সবগুলোর সিস্টেমে ঢুকাই দিলে কি সিস্টেমটা কি t ট্রান্সফর্ম সিস্টেমে ঢুকাই দিলাম। ঢুকাই দিলে কি হইতেছে, যেহেতু যা আছে তাই রেখে দেয়, কোনো ধরনের চেঞ্জ করে না, সেই জন্য এই যে যা আছে তাই রেখে দিবে। আর এই যে অংশটা আর এই অংশটা কিন্তু পরস্পর সমান, সমান না? জি স্যার, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেসপন্স ইকুয়াল টু কমন রেসপন্স। যে সুতরাং দিস সিগন্যাল স্যাটিসফাইজ সুপারপজিশন প্রিন্সিপাল, সো দিস ইজ লিনিয়ার সিস্টেম। বুঝা গেছে? যে সিগন্যাল স্যার যে সিগন্যাল মানে সুপারপজিশন মেনে চলবে ওটা হলো লিনিয়ার সিস্টেম। ওইটাই হলো আমাদের লিনিয়ার সিস্টেম সিস্টেম। ঠিক আছে, এরকম ভাবে বেশ কিছু एग्जांपल বই টই দিয়ে দেখো আছে, বিভিন্ন ফাংশন দেয় যে সেম ভাবে টেস্ট করবা। প্রথম ইন্ডিভিজুয়ালি ঢুকাই দিবা, তারপরে সবগুলো একত্র করে ঢুকাই দিবা, যে ব্লেন্ডারে যে एग्जांपलটা দিলাম। ঠিক আছে, ওইভাবে করে দেখবা, যদি দুইটা রেসপন্স সমান আসে তাহলে বুঝবা সিস্টেমটা লিনিয়ার, আর যদি সমান না আসে বলবা সিস্টেমটা নন লিনিয়ার। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার প্রান্ত স্যার কি আমাদের ক্লাস নেবে? প্রান্ত স্যার তো ফোন দিতে বলছিল কাল, কেমন হয় তোমাদের দিছিলা? স্যার ফোন তো দিয়েছিলাম স্যার, স্যারকে ফোন দিলাম একটা সময়, স্যার বললো যে হচ্ছে 3টার সময় ফোন দিতে, কিন্তু স্যার আমি তো 3টার সময় স্যার নামাজ পড়ে ঘুমাবো, তখন স্যার আর দিতে পারি নাই স্যার। আমি একটা সময় দিয়েছিলাম, স্যার কিছু বলে নাই স্যার। আবার দিয়ে দাও, সমস্যা নাই। জি স্যার। তা আপনি তো বলছেন স্যার আপনি মানে এটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আমি মানে continue পরীক্ষা করতেই কোশ্চেন। আছি। এই কোর্সটা স্যার মানে ওইটাই তো হ্যাঁ, বলতেছি। এটা মানে কি ওই যে হ্যাঁ বললাম না, স্যার, মানে আমি স্যার তো কিন্তু তোমাদের স্যার রুটিনে যেদিন, হ্যাঁ স্যার রুটিনে যেদিন ক্লাসের সময় আছে সেদিন স্যার আমি গ্রুপে নক দিব, সমস্যা নাই। আচ্ছা কিন্তু ঠিক স্যার আছে। আপনি কন্টিনিউ আর স্যার হয় না, রুটিন অনুযায়ী স্যার ক্লাস হয় না, ওনার যেদিন ক্লাস থাকে ওদিন হয় না। আচ্ছা সমস্যা মানে নাই, স্যার হয়তো স্যারের বা অপশনাল, চেক করে স্যার না। আপনার কিভাবে নিবে জি এই কোর্সটা বলতে কোনো আমি নিতেছি। স্যারে দিছি হলো যে আমি হয়তো বেশি एग्जांपल করাইতে পারবো না, আমি একটা দুইটা एग्जांपल করাইতেছি, স্যার সেখানে 5-6টা করে एग्जांपल করাই দিব, এই জন্য স্যারে দিছিলাম, আর কিছু না। কারণ যেহেতু এটা স্যার আপনি করান স্যার, স্যারের দরকার নেই। এটি আর কি, যেহেতু এটা প্র্যাকটিসের বিষয়, কারণ এটা ম্যাথমেটিক্যাল কোর্স, আর তোমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম আলাদা করে কোনো কোর্স নাই, যে কারণে এই ম্যাথমেটিক্স যাতে প্র্যাকটিস হয় এই কারণে স্যারের কোর্সটা দিছিলাম। আমি এর মধ্যে যতটুকু পারি করাবো, যে এই সিগলে শেষ হয়ে গেলেই ইনশাআল্লাহ আমি ল্যাপ্লাস শুরু করে জি দেব। স্যার। ঠিক আছে, জি স্যার, সমস্যা নাই। আচ্ছা এরপরে স্যার দেখি, তাহলে স্যার আপনার কাছে রেখে দেন স্যার পুরো কোর্সটা। আমার কাছে প্রান্ত আছে, স্যারের স্যার কাছে। যদি করাইতে চাই স্যারের করাবো। কাছেই তো আছে, স্যারের কাছেই আছে। আচ্ছা এখন দেখো, টাইম ভেরিয়েন্ট এন্ড টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, এইটুকু বুঝতে পারছো তো? লিনিয়ারিটি তো বুঝতে পারছো? জি স্যার। ভিডিওটা আবার দেখবা, ইনশাআল্লাহ বুঝে যাবে ভালো করে। ঠিক আছে, এরপর টাইম ভেরিয়েন্ট এন্ড টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। একটা সিস্টেম সে টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট, অর্থাৎ টাইমের সাথে সিস্টেমের পরিবর্তন হয় নাকি হয় না, এটার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো টাইম ভেরিয়েন্ট সিস্টেম আর একটা হলো টাইম ভেরিয়েন্ট ইনভেরিয়েন্ট সিস্টেম। A system is said to be time variant if its output characteristic changes with time. যদি কোনো সিস্টেমের ইনপুট আউটপুটের ক্যারেক্টারিস্টিক টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় তাহলে বলতে পারি সেই সিস্টেমটা টাইম ভেরিয়েন্ট। আর যদি কোনো সিস্টেমের ইনপুট আউটপুটের ক্যারেক্টারিস্টিক টাইমের সাথে সাথে চেঞ্জ না হয় তাহলে বলতে পারি সেই সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার এটা আরেকবার বলেন একটু, টাইম এটা আরেকবার বলেন। যে কোনো সিস্টেমের ইনপুট আউটপুটের ক্যারেক্টারিস্টিক যদি টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, অর্থাৎ টাইম চেঞ্জ হচ্ছে, আমাদের ইনপুট আউটপুটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ধরনের সিস্টেমকে বলা হয় টাইম ভেরিয়েন্ট সিস্টেম। আর যে সিস্টেমের
ক্যারেক্টারিস্টিক আমাদের টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না, সেই সিস্টেমকে বলা হয় টাইম হুম। ইনভেরিয়েন্ট সিস্টেম। জি স্যার, বুঝছি। ঠিক আছে? টাইম জি ইনভেরিয়েন্ট স্যার। সিস্টেম কোনগুলা? যেমন ধরো ব্লেন্ডার, ব্লেন্ডারে ব্লেন্ড করা, ব্লেন্ডার। এটা একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ হয় না, তাই না? হুম। আবার কিছু কিছু সিস্টেমের ক্যাপাসিটি কি টাইমের সাথে চেঞ্জ হয়, যেমন ধরো সরল দোলক বা একটা জি স্যার। যে কোনো একটা কম্পাউন্ড, মানে যেগুলো মানে আস্তে আস্তে মানে প্র্যাকটিক্যাল যেটা আমরা পেন্ডুলাম যেগুলো আমরা করি, টাইমের সাথে সাথে আমাদের এগুলো আমাদের কম্পাঙ্ক চেঞ্জ হতে থাকে। অথবা তুমি বলতে পারো যে আমাদের এখানে আর কি এক্সাম্পল, বাস্তব জীবন আর কি এক্সাম্পল বলতে পারি টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, অনেক কিছুই তো চেঞ্জ হয় টাইমের সাথে সাথে। পারফরমেন্স আস্তে আস্তে কমে যায় টাইমের সাথে সাথে, এরকম আছে না সিস্টেম যে যত জি দিন স্যার। যায় পারফরমেন্স কমতে থাকে। এগুলো সব কি, এগুলো সব টাইম ভেরিয়েন্ট সিস্টেম। আর যেগুলো ইনপুট টাইম, আউটপুটের পরিবর্তন হয়। হ্যাঁ, যেগুলো পারফরমেন্স টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ হয় না প্র্যাকটিক্যাল লাইফে দেখি, ওগুলো হলো টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। ঠিক আছে? তা ম্যাথমেটিক্যালি আমরা একটু দেখি, যেহেতু আমরা ম্যাথমেটিক্যালি আমরা এটাকে আমরা ব্যাখ্যা করতে যাইতেছি। দি কন্ডিশন ফর টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, যে কোনো একটা সিস্টেম টাইম ইনভেরিয়েন্ট অর্থাৎ টাইমের সাথে চেঞ্জ হবে না কখন? এই সিস্টেম ইজ y of nk is equal to y of n minus k for discrete time signal, where y of nk is equal to transpose of x of n minus k, transform of x of n minus k. আচ্ছা, এটা আমি পরে বুঝাইতেছি। এর কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য দেখি y of tk is equal to y of t minus k, where y of tk is equal to transform of x of t minus k. আজ এই জিনিসটা কি বুঝতে পারছো কিছু যা বললাম? স্যার কোনটা? এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখে কি বুঝতে পারছো কিছু? স্যার y(n)k ইকুয়াল হচ্ছে y(n)-k, তারপর হইতেছে where y(n)k ইকুয়াল সহজ ভাষায় আমি একটু বুঝাই দেই। জি স্যার। ধরো একটা সিস্টেমের, দাঁড়াও একটু ড্র করি। হ্যাঁ, ধরো এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, একটা সিস্টেমের ইনপুট ধরো আমাদের এক্স, এক্স অফ টি হলো আমরা একটা সিস্টেমের ইনপুট মনে করি, ঠিক আছে? এর আউটপুট ধরো আমাদের ওয়াই অফ টি, একটা সিস্টেমের আউটপুট হলো আমাদের ওয়াই অফ টি। এখন কোন একটা সিস্টেমের ইনপুট যদি হয় এক্স অফ টি, টি মানে কি টাইম, তাই না? অর্থাৎ এটা একটা টাইম ডিপেন্ডেন্ট ফাংশন। এই ইনপুটটা কি একটা টাইম ডিপেন্ডেন্ট ফাংশন, আর আউটপুটটাকে একটা টাইম ডিপেন্ডেন্ট ফাংশন। এখন কোন সিস্টেমের ইনপুটে আমি যদি কে পরিমাণ ডিলে করি, ধরো এই ইনপুটটাকে টাইমটাকে আমি ভেরি করলাম, কি পরিমাণ ডিলে করলাম, কে পরিমাণ, অর্থাৎ টি মাইনাস কে বানাইলাম, অর্থাৎ ইনপুটটা টি থেকে আমি বানাইলাম কি এক্স অফ টি মাইনাস কে, কে পরিমাণ ডিলে করলাম। ইনপুটকে যদি কে পরিমাণ ডিলে করি তাহলে তার আউটপুটটাও আমার কে পরিমাণ ডিলে হয়ে যাবে, y অফ জি স্যার। টি মাইনাস কে, আউটপুটটাও কে পরিমাণ ডিলে হয়ে যাবে। ঠিক আছে? এটা তো তোমরা নর্মাল সেন্সে বললা, ইনপুটটা ডিলে করলে আউটপুটটা আমাদের ডিলে হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা সব জায়গায় ঘটে না। যে সমস্ত সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট অর্থাৎ যেগুলো টাইমের সাথে ডিপেন্ড করে না, পারফরমেন্স যেগুলো টাইমের সাথে ডিপেন্ডেন্ট না, শুধুমাত্র ওই সমস্ত সিস্টেমের ক্ষেত্রে এই কাজটা হয়। অর্থাৎ তাহলে স্যার কি স্যার এটার ক্ষেত্রে কি ইনপুট যদি আমি মানে ডিলে ছাড়া দেই, নরমাল অবস্থায় দেই, আর আউটপুট ডিলে অবস্থায় আসবে, আউটপুট ডিলে ছাড়াই আসবে। আর ইনপুট স্যার এখানে n মাইনাস কে যে দেখায় স্যার কোনটা, এটা হলো আচ্ছা বলতেছি ওটা, এটা বুঝো, টি দিয়ে আগে বুঝো, এটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এন হলো ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য। আচ্ছা, এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য আমরা যদি এক্স অফ টি মাইনাস কে অর্থাৎ কে পরিমাণ ডিলে করি, তাহলে আউটপুটটাও কে পরিমাণ ডিলে হয়ে যাবে। বুঝা গেছে? যদি আমি এখানে ধরো এই সিগন্যালটাকে আমি 2 ঘর ডিলে করলাম, তাহলে আউটপুটে 2 ঘর ডিলে হবে। ইনপুটকে 1 ঘর ডিলে করলাম, আউটপুটে 1 ঘর ডিলে হবে। ইনপুটকে 1 ঘর অ্যাডভান্স করে দিলাম, আউটপুটটাও 1 ঘর অ্যাডভান্স হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ ইনপুটে যা পরিবর্তন করব টাইম স্কেলে, আউটপুটে ঠিক তাই পরিবর্তন হবে টাইম স্কেলে। এই ধরনের ফাংশনকে সিস্টেমকে বলা হয় টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, অর্থাৎ টাইমের সাথে সে ডিপেন্ডেন্ট না। ঠিক আছে? টাইমের সাথে ডিপেন্ডেন্ট না বলেই
সে টাইম যা চেঞ্জ করতেছে আউটপুটে তাই টাইম চেঞ্জ হইতেছে। যদি টাইমের সাথে ডিপেন্ডেন্ট হইতো, যদি টাইমটা ভ্যারি হয়ে যাইতো, তাহলে ইনপুটে যেটুকু আমি ডিলে করতাম আউটপুটে ওইটুকু ডিলে পাইতাম না, অর্থে কম বা বেশি ডিলে পাইতাম। বোঝা গেছে? জি স্যার। যদি সিস্টেমটা টাইমের সাথে ভ্যারিইংই হইতো, টাইমের সাথে পরিবর্তনই হয়ে যাইতো, তাহলে ইনপুটে আমি যেটুকু ডিলে করতাম আউটপুটে অতটুকু ডিলে পাইতাম না, তার সাথে কম পাইতাম বা বেশি পাইতাম। যেহেতু ইনপুটে যতটুকু ডিলে করতেছে আউটপুটে ততটুকু ডিলে পাইতেছি, সুতরাং আমি বলতে পারি এই সিস্টেমের কোনো কিছু টাইমের সাথে ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট হইলে আমার কি করতো, সিস্টেমটা চেহারাটা চেঞ্জ হয়ে যেত। কারণ টাইম টি এর জন্য এক আউটপুট দিতেছে, টি মাইনাস কে এর জন্য আরেকটা আউটপুট দিত, সে টি মাইনাস কে দিত না। ঠিক আছে? জি স্যার। টাইম টি এর জন্য যে টি আউটপুট দিতে পারে, টি মাইনাস কে এর জন্য যে টি মাইনাস কে আউটপুট দিতে পারে, সেই সিস্টেমটা হলো টাইম ইনভেরিয়েন্ট। যদি টি এর জন্য টি আউটপুট দেয়, টি মাইনাস কে এর জন্য অন্য কোনো আউটপুট দেয়, তাহলে বলতে পারে সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। এই জিনিসটাই এখানে বুঝাইছে, এটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য বোঝানো হয়েছে। এই জিনিসটাই যে এখানে হোয়ার এই যে এক্স কে যদি ডিলে করি, অর্থাৎ ট্রান্সফর্মস অফ এক্স অফ টি মাইনাস কে, তাহলে আমাদের ওয়াই কি হয়ে যাবে, ওয়াই টি কে হয়ে যাবে। আর ওয়াই টি কে জিনিসটা কি এখানে ব্যাখ্যা করছে, ওয়াই টি কে মানে হলো ওয়াই অফ টি মাইনাস কে। যদি এক্স কে টি পরিমাণ কে পরিমাণ ডিলে করি, টি এক্স অফ টি কে কে পরিমাণ ডিলে করি, তাহলে আমাদের ওয়াই অফ টি কে হয়ে যায়, যেখানে ওয়াই অফ টি কেটা হইলো ওয়াই অফ টি মাইনাস কে। এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। অনুরূপ ভাবে ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য, ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য আমরা যদি কে পরিমাণ ডিলে করি, কারণ ডিসক্রিট টাইম সিগন্যালের টাইমকে কি দিয়ে বোঝায়, এন দিয়ে বোঝায়। ডিসক্রিট টাইম সিগন্যালের টাইমকে বোঝায় এন, নাম্বার অফ স্যাম্পল। ডিসক্রিট টাইম সিগন্যাল হলো, ডিসক্রিট টাইম সিগন্যাল হলো এই সিগন্যালগুলো, এই যে এই সিগন্যালগুলোকে ডিসক্রিট টাইম সিগন্যাল বলে। এই টাইপের যে সিগন্যাল আছে কিছুক্ষণ পর পর স্যাম্পল দিতেছে, ঠিক আছে? এটা একটা 1 স্যাম্পল 0 স্যাম্পল 1 স্যাম্পল 2 স্যাম্পল 3 স্যাম্পল 4 স্যাম্পল 5, ঠিক আছে? এগুলো কি প্রত্যেকটা এন। তাহলে এটা একটা পিরিয়ড কমপ্লিট করলো, এটা একটা পিরিয়ড হয়ে গেল। তাহলে এই টোটাল পিরিয়ডে কয়টা স্যাম্পল আছে, একটা স্যাম্পল, দুইটা স্যাম্পল, তিনটা স্যাম্পল, চারটা স্যাম্পল, পাঁচটা স্যাম্পল, ছয়টা স্যাম্পল। এখানে টোটাল 6টা স্যাম্পল আছে। তাহলে এর পিরিয়ডটি কি, ফান্ডামেন্টাল পিরিয়ড n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 6 এর ফান্ডামেন্টাল পিরিয়ড ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য n ইকুয়াল টু 6। আর n দিয়ে কি বোঝায়, n দিয়ে বোঝায় প্রত্যেকটা স্যাম্পলকে, এগুলো হলো প্রত্যেকটা স্যাম্পল। n ইকুয়াল টু 1 এর জন্য এই স্যাম্পল, n ইকুয়াল টু 2 এর জন্য এই স্যাম্পল, n ইকুয়াল টু 0 এর জন্য এই স্যাম্পল বুঝাইতেছে। তাহলে এই n হলো আমাদের এই প্রত্যেকটা স্যাম্পল বুঝাইতেছে। এই যে n কে যদি আমি কে পরিমাণ ডিলে করি, তাহলে আমাদের এখানে আউটপুটটা কে পরিমাণ ডিলে হয়ে যাবে। এটাই হলো আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য, আর এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য। ওকে ওকে, এটা হলো আমাদের টাইম ইনভেরিয়েন্টের জন্য। আর অনুরূপভাবে টাইম ভেরিয়েন্টের জন্য আমরা কি পাইলাম, যদি এই কন্ডিশনকে মেইনটেইন না করে, অর্থাৎ এই কন্ডিশনকে মেইনটেইন না করে, তাহলে বলতে পারে সেই সিস্টেমটা হলো আমাদের টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, সরি টাইম ভেরিয়েন্ট সিস্টেম। আচ্ছা, এখন আমরা টেস্ট করে দেখি, কয়টা এক্সাম্পল দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। মনে করো একটা ফাংশন আছে, এটা একটা ডিসক্রিট টাইম সিস্টেম সিগন্যাল দিয়ে বুঝাইছি। মনে করো y অফ n ইজ ইকুয়াল টু x অফ n প্লাস x অফ n মাইনাস 2। এটা একটা সিস্টেম, ধরো এটা একটা সিস্টেম আমাদের, ঠিক আছে? এই সিস্টেমের ক্ষেত্রে আমাদের বলতে পারি, তাহলে এখন আমি চেক করবো এটা টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট। আমি চেক করবো কিভাবে করবো, আমাদের ইনপুটকে ডিলে করে দিব। আমাদের কাজ হলো ইনপুটকে ডিলে করে, তাহলে ট্রান্সফর্মস অফ n অফ n x অফ n মাইনাস k, nটাকে n মাইনাস k বানাই দিন, ঠিক আছে? n মাইনাস k বানাই দিলে কি হবে, এই সিগন্যালটা কে পরিমাণ ডিলে হবে, এই সিগন্যালটা কে পরিমাণ ডিলে হবে। তাহলে এই সিগন্যালটা কে পরিমাণ ডিলে হবে কি হবে, x অফ n মাইনাস k হয়ে যাবে। আর এই সিগন্যালটা কে পরিমাণ ডিলে হলে x অফ n মাইনাস 2 মাইনাস k হয়ে যাবে। সুতরাং আমরা দেখলাম যে এখানে যে y অফ n কে সমান সমান পাইলাম এটা। এখন y অফ n মাইনাস k কি আসে, এখন আমি আউটপুটকে ডিলে করব। এখানে কে পরিমাণ ডিলে, আউটপুটকে ডিলে করে দিন। আউটপুটকে ডিলে করলে আমাদের কি পাইতেছে, এখানেও কে পরিমাণ ডিলে আসছে। এখন দেখুন দুইটা কিন্তু সমান। একটা জিনিস, একটা কল আসছে, এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি যে দেখো এখানে জিনিসটা দেখো, প্রথমে আমি কি করলাম, প্রথমে যে জিনিসটা করলাম সেটা হলো y অফ n কে বাইর করলাম। y অফ n কে কি জিনিস, আমাদের ফর্মুলা থেকে দেখতেছি y অফ n কে হলো আমাদের এই যে ট্রান্সপোজ অফ x অফ n মাইনাস k, এটা। তো প্রত্যেকটা ইনপুটকে আমি x পরিমাণ ডিলে করব, ডিলে করলে আমি এটা পাইলাম। এরপরে কি করব, এরপরে যে জিনিসটা বাইর করব আমি
সেটা হলো সে এইটা বের করব, y অফ n মাইনাস কি বের করব, এটা বের করব, এটা বের করব, ঠিক আছে। এখন এই জিনিসটা আমি বের করলাম, এটা সমান সমান আমাদের এটা বের করছি, আর এই জিনিসটা বের করব, এই জিনিসটা আর এই জিনিসটা তো একই হওয়ার কথা, একই হওয়ার কথা না, যদি আমাদের টাইম ইনভেরিয়েন্ট হয় একই হওয়ার কথা। এখন তাহলে y অফ n মাইনাস কে বের করে দেখব, n মাইনাস কে বের করে যদি দেখি এটা y অফ n কে মতোই হয় তাহলে বলবো এটা টাইম ইনভেরিয়েন্ট, যদি মতোই না হয় তাহলে এটা টাইম ভেরিয়েন্ট। তাই y অফ n মাইনাস কে বের করব, 1 মাইনাস কে কি করলে আমি এখানে ফাংশনে যদি y এ চেঞ্জ করে দেই তাহলে এই ফাংশনে n এর জায়গায় যদি n মাইনাস কে লিখি, আমরা n এর জায়গায় যদি এই ফাংশনে n মাইনাস কে বসাই তাহলে প্রত্যেকটা n এর জায়গায় n মাইনাস কে বসবে, এই n এর জায়গায় n মাইনাস কে হইলো, এই n এর জায়গায় n মাইনাস কে হইলো, ঠিক আছে, প্রত্যেকটা n এর জায়গায় n মাইনাস কে হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু ডিলে করছি, এখানে কিন্তু n এর জায়গায় n মাইনাস কে হয় নাই, উপরে एग्जांपले এই অংশে কি করছি, এই অংশে ডিলে করছি, কিন্তু n কে রিপ্লেস করি নাই, n কে n মাইনাস কে দিয়ে রিপ্লেস করি নাই। কিন্তু যখন আমি y অফ n মাইনাস কে বসাবো এর অর্থ হইলো আমি ইনপুটে যেখানে যেখানে n আছে ওই n কে n মাইনাস কে দিয়ে রিপ্লেস করে দিব, এটা ডিলে না, খেয়াল করে দেখো এটা কিন্তু ডিলে না। y অফ n মাইনাস কে অর্থ হলো আউটপুটকে ডিলে করতেছি, ইনপুটের জন্য কি হবে, যে সমস্ত জায়গায় n আছে ওই সমস্ত জায়গায় n গুলোকে n মাইনাস কে দিয়ে রিপ্লেস করে দেওয়া হবে। তাহলে এই n কে n মাইনাস কে দিয়ে রিপ্লেস করলাম, এই n কে n মাইনাস কে দিয়ে রিপ্লেস করলাম, করার পরে আমি দেখলাম যে এই অংশ আর এই অংশ আসলে সমান, যেহেতু দুইটা সমান সুতরাং বলতে পারি দিস ইজ টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, ঠিক আছে। আবার দ্বিতীয় एग्जांपलेর ক্ষেত্রে দেখো, এই एग्जांपलेর ক্ষেত্রে এই एग्जांपले প্রথমে ডিলে করলাম, এই যে ডিলে করলাম কি n এর জায়গায় n মাইনাস কে, এই n টারে কিন্তু ডিলে করলাম না, খেয়াল করে দেখো এই n টা কিন্তু আস্তে থেকে গেল, এই n টা কিন্তু ফাংশনের অংশ না, এই অংশ কি n কি ফাংশনের অংশ না, এই n টা হলো একটা কনস্ট্যান্ট, তাই না, এটা যেটা একটা মাল্টিপ্লিকেশন আকারে আছে এই জন্য এটাকে ডিলে করি নাই। কিন্তু পরবর্তীতে যখন রিপ্লেস করে দিলাম, আউটপুটকে ডিলে করলাম, তখন এই n টাকেও আমি রিপ্লেস করে দিলাম, এই n টাকেও আমি তখন রিপ্লেস করে দিছি। এখন দেখো এই অংশ আর এই অংশ পরস্পর সমান না হয়, এটা আমাদের টাইম ভেরিয়েন্ট সিস্টেম। তো আজকে এই পর্যন্তই, এখন আমাদের লাইনটা কাটা যাবে, তো এই পর্যন্ত একটু বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ওকে স্যার আসসালামু আলাইকুম।